জনগণের বিপক্ষে যাওয়ার পরিণতির প্রমাণ 5ই আগস্ট। শেখার আছে অনেক, বললেন তারেক রহমান। দাবি আদায়ে জিম্মি করলে ব্যবস্থার হুমকি রেল উপদেষ্টার। পরিস্থিতি মোকাবিলায় বাসে যাত্রী পরিবহন। নতুন বিশ্ববিদ্যালয় সহ সব দাবি মানার আশ্বাস। ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। সময় নিয়ে সংস্কারে জোর দিচ্ছে ইইউ। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহযোগিতার আশ্বাস। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। জনগণের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় 5ই আগস্ট দেখেছে সবাই। এ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 3 জেলায় এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দলে অপরাধীর কোনো আশ্রয় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। করতে পারে আমি করজোরে আজকে এখানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচন নিয়ে ভাবনা ও দেশের চলমান পরিস্থিতির কথা শুনেন নেতাকর্মীদের কাছ থেকে। তারেক রহমান বলেন, বিএনপি নিয়ে জনগণের মধ্যে যে আগ্রহ তা থেকেই ধারণা করা যায় দলটির সরকার গঠনের সম্ভাবনাই বেশি। মানুষের মধ্যে এর মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা যদি কেউ নষ্ট করে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। জনবিরোধী হওয়ার পরিণাম নিয়ে দলের নেতাকর্মীদের সতর্কও করেন তারেক রহমান। জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে রেল সেবা। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। পাশাপাশি জনগণকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি তার। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলওয়ের কর্মীরা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। কমলাপুরে অলস পড়ে আছে আন্তনগর সহ বিভিন্ন রুটে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন। এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল 6টার পরে তারা অ্যানাউন্স করছে যে টাকা রিটার্ন দেওয়া হবে, রেল সাময়িক বন্ধ। আমি তো অফিসে করতে পারছি না, এখন যেতেও পারছি না, কোনো একটা ওয়ে বের করতে হবে। এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে যাব তাও বুঝতেছি না। এমন পরিস্থিতিতে কমলাপুরে আসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে ভোগান্তির কথা জানান যাত্রীরা। উপদেষ্টা গণমাধ্যমকে জানান, অর্থ বিভাগ ইতিমধ্যে রানিং স্টাফদের অনেক দাবি মেনে নিয়েছে। যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা হলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারিও তার। ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। এ বিষয়ে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করেছে সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব না। তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি।
এদিকে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবি নিয়ে গত 1 মাস আগে কর্মসূচি ঘোষণা করেন রানিং স্টাফরা। দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা। 94টা চিঠি দেওয়া হয়েছে, 4th টাইমে যা কর্মবিরতি কর্মসূচি আমরা তৃতীয় 3বার আমরা এরকম তাদের আশ্বাসে আলোচনা করে ব্যাক করেছি, কিন্তু ফলাফল আসে নাই। কর্মীরা বলছেন 100 কিলোমিটার ট্রেন চালালে অতিরিক্ত টাকা পেতেন তারা, পেনশনও পেতেন অতিরিক্ত টাকা। তবে 2022 সালে বন্ধ হয় এসব সুবিধা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, শুরুতেই বলবেন যে কর্মবিরতির কি ধরনের প্রভাব সকাল থেকে আপনারা দেখছেন, আর টিকিট যারা কেটেছেন টিকিটের টাকা ফেরত পাচ্ছেন কিনা, বিশেষ করে অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা কিভাবে টাকা ফেরত পাচ্ছেন? দেখুন, রেলের যে ভোগান্তি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম আসলে ভোগান্তি দেখেছি। কখনো ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বা কোনো ট্রেনের দুর্ঘটনা ঘটেছে, এরপরে কিছুক্ষণের জন্য 10 ঘন্টা 12 ঘন্টার জন্য আসলে ট্রেন চলাচল বন্ধ ছিল, রেল যোগাযোগ বন্ধ। এটি আসলে এক ধরনের ভোগান্তি, যেখানে কিছুটা নিশ্চয়তা আছে যে ট্রেনটা চালু হলে আবার সেই ভোগান্তি কেটে যাবে। কিন্তু এবার যে ভোগান্তিটি হয়েছে এটি আসলে একটা নজিরবিহীন ভোগান্তি বলা যায়। তার কারণ হচ্ছে যে রানিং স্টাফরা তারা আসলে তাদের কর্মবিরতিতে চলে যাবার কারণে মধ্যরাত থেকে এই যে ট্রেন চলাচল আসলে বন্ধ রয়েছে। আপনি জানেন যে প্রত্যেক দিন প্রায় 66 জোড়ার মতো ট্রেন বিভিন্ন গন্তব্যে আসলে যাতায়াত করে এবং খুব আরামদায়ক যাতায়াত এবং একই সাথে যানজট এড়ানোর জন্য অনেকেই রেলপথকে আসলে বেছে নেন। ঠিক সেই জায়গায় আসলে যাত্রীরা চরম যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে আসলে পড়েছেন। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে এরই মধ্যে এই যারা টিকিট কেটেছিলেন তাদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিআরটিসির ডাবল টেকার যে বাস আছে সেই বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বাসে করেই যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা পাঠাচ্ছে। যেমন আমার সামনে যে বাসটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি স্টাফ বাস, বিআরটিসির একটি ডাবল টেকার বাস, যেটি ঢাকা সিলেট যে রুটের যারা টিকিট কেটেছিলেন তাদের জন্য এই বাসটি করা হয়েছে। কিছুক্ষণ আগে বাস ছেড়ে গেছে দিনাজপুরগামী একটি বাস, সেটিও ডাবল টেকার বাস, যেখানে আসলে ট্রেনে আরাম করে যাওয়ার জন্য যারা টিকিট কেটেছিলেন তাদের উল্টো ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং যাত্রীরা বলছেন, একে তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, এরপরে রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে যে বাস দিয়েছে সেগুলো আসলে খুবই নিম্নমানের বাস, যে বাসে এই 300 বা 400 কিলোমিটার জার্নি করা, এটি আসলে অসহনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তাদেরকে বাড়িয়ে দিচ্ছে। কিছু মানুষ যারা টিকিট কেটেছিলেন তারা টিকিটের টাকা, যেহেতু আসলে অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেক্ষেত্রে আসলে অনলাইনের মাধ্যমেই তারা তাদের যাত্রীদের কথা শুনলাম যে আরামের কথা যদি চিন্তা করা হয়, রেল বা যে কোনো ইয়েতেই যে রেলের যে যাত্রী সেবা সেটার সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে কি বিকল্প বিআরটিসি বাস হতে পারে কিনা রেলের? কর্তৃপক্ষ কি বলছেন? দেখুন, প্রথমত আসলে হচ্ছে কোনোভাবেই, বিশেষ করে এখানে যাত্রী যারা আছেন বা দীর্ঘদিন ধরে যারা চলাচল করেন, যারা পরিবহন বিশেষজ্ঞরা আছেন, রেলের বিকল্প আসলে কোনোভাবেই এই যে বিআরটিসির যে ডাবল টেকার বাসগুলো, এগুলো আসলে হতে পারে না। এই যে বিআরটিসির যে ডাবল টেকার বাসগুলো, আপনি জানেন যে এগুলো রাজধানীর বিভিন্ন যে রুটগুলো আছে সেই রুটগুলোতে, অভ্যন্তরীণ যে রুটগুলো আছে সেই রুটগুলোতে আসলে চলাচল করে। মহাসড়কে যাত্রী পরিবহনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে অনেক বাসের গ্লাসগুলো ভাঙা, অনেক বাসের গ্লাসগুলো ঠিকমতো আসলে আটকানো যায় না। তো সেক্ষেত্রে এই শীতের সময়ে বিশেষ করে যে বাসগুলো উত্তরবঙ্গগামী যে বাসগুলো দেওয়া হয়েছে, সেই উত্তরবঙ্গগামী বাসগুলোতে শীতের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্যেও আসলে যাত্রীরা পড়বেন। অর্থাৎ এই যে বাসগুলো কোনোভাবেই আসলে ট্রেনের বিকল্প হতে পারে না। কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এই যারা টিকিট কেটে ফেলেছিলেন
তাদেরকে এই যাতে তারা গন্তব্যে পৌঁছতে পারেন এই কারণে তাদেরকে এই ধরনের বাসগুলো দেয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এটিও বলছেন যে বিআরটিসির কিছু এসি বাস দেয়া হয়েছে, তবে সেটি আসলে খুবই কম। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তি তৈরি হয়েছে আসলে রেল যাত্রায়, এবং এই ভোগান্তি আসলে কখন নাগাদ সমাধান হবে তার কারণ হচ্ছে অন্য একদিকে যেমন রানিং স্টাফরা বলছেন যে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। অন্যদিকে আপনি এর মধ্যে জেনেছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে বা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা কিন্তু আসলে বলেছেন যে যাত্রীদের জিম্মি করে যারা দাবি আদায় করতে চাচ্ছে তাদের ব্যাপারে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে তারাও কঠোর অবস্থানের মধ্যে অর্থাৎ আছেন। অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি মেনে নেবার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে 6 দফা দাবি নিয়ে আলোচনা শেষে তারা এ ঘোষণা দেন। এ সময় তারা বলেন 7 কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছেন, এছাড়া সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে যে উপাচার্য মামুন আহমেদ 7 কলেজের কোনো কার্যক্রমে জড়িত থাকবেন না। তার পদত্যাগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বসে আলোচনা করা হবে বলেও জানান তারা। সেই সাথে শিক্ষার্থীদের মারধর ও কটূক্তির বিষয়েও আলোচনা করা হবে বলে উল্লেখ করেন তারা। এদিকে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পর্যায়ক্রমে তাদের সব দাবি মেনে নেওয়া হবে। এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইইউ চলমান সংস্কার কাজের ওপর জোর দিচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এজন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার সিইসি ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর তারা এসব কথা বলেন। হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আভাস দিয়েছেন। নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মঙ্গলবার সকালে ইইউ রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনের সঙ্গে। এই সময় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 150টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ইইউ। সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে। আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কি সহায়তা করতে পারে ইইউ সিসির কাছে, সেটাও জানতে চেয়েছি বাংলাদেশের এই অতি গুরুত্বপূর্ণ সময়ে। পরে সিইসি বলেন, ইসির স্বাধীনতা খর্ব হয় এমন বিষয়ে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত ইইউ। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। সিইসি জানান, ভোটের সম্ভাব্য সময়কে সামনে রেখে চলমান সংস্কার কাজের ওপর জোর দিয়েছে ইইউ। রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। এটা একটা সাজেশন, ওনাদের পক্ষে সাজেশন, নট এ প্রেশার। নির্বাচনের সময় বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে ইইউ আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় প্রধান নির্বাচন কমিশনার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম সচিব। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের 1 তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেয় তারা। সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আমাদের আরো কয়েকটি দাবি ছিল। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে, জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। কোন প্রতিষ্ঠানে জাতীয়করণের আওতা থেকে বাদ যাবে না। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেব। নাশকতার মামলার আসামি খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ধর্মঘটে শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জনসাধারণকে জিম্মি করে এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে তার দ্রুত বন্ধের আহ্বান ভুক্তভোগীদের। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংলরি শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। আন্দোলনের শুরুতে তেলের সংকট দেখা না দিলেও তৃতীয় দিনে এসে পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় নগরীর বেশিরভাগ পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এই যে পাম্পে তেল দিচ্ছে না, আমরা অনেক ভুক্তভোগী। যে এখন আমি পরানার নিয়ে যাব ডিউটিতে, সে মংলা চলে যাবে, এখন তেল পাচ্ছি না, গাড়ি তোমার ফুয়েল নাই। তেল নিতে এসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বলছেন, মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন বন্ধ হওয়া উচিত। ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে সাধারণ পাবলিককে এরকম জিম্মি করাটা আমার মতে ঠিক না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনে ডিপো থেকে তেল উত্তোলন করা যায়নি। এতে মজুদের বেশিরভাগ তেলই শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আসছে না, আমাদের যতটুকু রিজার্ভ আছে সেভাবে বিক্রি করছে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করতে পারবো, না হলে বন্ধ। ময়লার পরিষ্কার করে সিটি কর্পোরেশনে ওই গাড়িগুলো শুধু দেওয়ার জন্য অল্প কিছু তেল হয়তো আছে, খুব তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। শ্রমিক নেতাদের দাবি, আলী আজিম ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার। তাকে মুক্তি ও নেতাদের নামে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাদী গতকালও কোর্টে যে জবানবন্দি দিয়েছে যে আমাদের এই লোক আসামি না, তারপরও কোর্ট আমাদেরকে জামিন দেয় নাই। আমাদের শ্রমিকদের একটাই দাবি যে আমাদের সেক্রেটারি মিথ্যা মামলা, সেই মামলা প্রত্যাহার সহ তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আমরা গাড়ি চালাবো না। বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির 4 সদস্য সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বেনামি ঋণের 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালবের ছেলে আহসানুল আলম, ভাই রাশেদুল আলম সহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ রয়েছে, আসামিরা জালিয়াতির মাধ্যমে নেয়া ঋণের সুদসহ মোট 918 কোটি টাকা আত্মসাৎ করেন। এ অর্থের উৎস গোপন করে স্থানান্তর করায় মানি লন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে। এছাড়া 2 কোটি 20 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না। ক্রয় কমিটির বৈঠকের বিষয়ে তিনি বলেন, রোজা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এমনকি রোজার পরও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি বাজারের পর্যবেক্ষণ সহ অন্যান্য কার্যক্রম চলবে। বৈঠকে ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল এবং রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে 30,000 টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। এখন প্রয়োজনীয় হলো আমাদের খাদ্যদ্রব্য, সার, জ্বালানির ব্যাপার আমরা এগুলো নিশ্চিত করা। তবে এটি হলো আমাদের আজকে ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো গ্রুপের সব ব্যাংক ঋণের তদন্ত হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। একই সময়ে সব কর্মীর পাওনা পরিশোধ করা হবে। দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক হয়। পরে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বেক্সিমকোর লে অফ করা কোম্পানি বন্ধের প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত প্রকাশ না করায় নিয়োগ হওয়া 3 জন প্রশাসককে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রিসিভার পরিবর্তনেও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের সব বকেয়া পরিশোধে কোম্পানি শেয়ার বিক্রি করবে বা অন্য কোনো উপায়ে পরিশোধের ব্যবস্থা সরকার করবে। এজন্য 550 থেকে 600 কোটি টাকার মতো প্রয়োজন হবে বলেও জানান তিনি। এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা, ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। ঢাকার নবাবগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় মামলা করেন আহতের বাবা। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল পরিকল্পনাকারী এলাকার চিহ্নিত মাদক কারবারি ইখতিয়ার উদ্দিন আক্তার। অন্যরা তার সহযোগী মোহাম্মদ সোলাইমান শুভ এবং চপল শিকদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদের জন্য মাদক কারবারির তথ্য ফুটেজ সংগ্রহ করেন সাংবাদিক নাজমুল। বিষয়টি বুঝতে পেরে তার সহযোগীদের নিয়ে সকল তথ্য ও ভিডিও ফুটেজ উদ্ধারের জন্য এই হামলা চালায় অভিযুক্তরা। এমনকি তাকে হত্যা করে হলে তা উদ্ধারের পরিকল্পনা করে তারা। পরে তাদের দেয়া তথ্যে হামলার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই 3 জনের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে সাংবাদিক নাজমুল যিনি ছিলেন তিনি তাদের কাছে এই ইখতিয়ারের কাছে একটা তথ্য ছিল যে তাকে এই নাজমুল হচ্ছে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে। সেই আতঙ্ক থেকে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই 2 জনকে দিয়ে তার নির্দেশে সে তাদেরকে করার জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে করার জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইকারি আড়ত দখল নিয়ে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়েছে। সকাল 11টার দিকে উপজেলার শাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়তে দখল নিয়ে সেলিম প্রধান ও মুজিবুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। কয়েক ঘন্টা ধরে চলে সংঘর্ষ এবং এই সংঘর্ষ চলাকালে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ সহ ঘটে গুলির ঘটনাও। এ সময় 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।